আমিনবাজার ডাম্পিং প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের, কম্পোস্ট সার উৎপাদনও সম্ভব বললেন বিশেষজ্ঞরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জরাজীর্ণ বীজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার, বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা। মাছ ধরায় ৫৮ দিনে নিষেধাজ্ঞা, তেল সংকটে সমুদ্রে ট্রলার নামাতে পারেনি বেশিরভাগ জেলে, ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা কামনা। এবং বরিশালের বাকেরগঞ্জের শতাধিক স্লুইস গেট অচল হয়ে কৃষিখাতে চরম সংকট, বিপাকে কৃষকরা, দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই আমিনবাজারের ডাম্পিং প্ল্যান্টে জমা পড়ার ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে সিটি কর্পোরেশন। যদিও এখন থেকে বিদ্যুতের পাশাপাশি কম্পোস্ট সার উৎপাদন সম্ভব বলে জানান জ্বালানি বিশেষজ্ঞরা। যদিও এসব সুদূর প্রসারী পরিকল্পনার মধ্যেই ডাম্পিং স্টেশনের বর্জ্যের গন্ধে অতিষ্ঠ আশপাশের জনজীবন। মশা মাছির যন্ত্রণায় হোটেলগুলোতে বসতে পারছেন না ভোক্তারা। সব মিলিয়ে দ্রুতই এই ডাম্পিং স্টেশনকে ঘিরে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ স্থানীয়দের। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্ব প্রতিবেদনের আজ থাকছে শেষ কিস্তি। আমিনবাজারের একটি হোটেলে দুপুরের খাবার খেতে গিয়ে মশা মাছির যন্ত্রণায় অতিষ্ঠ মোহাম্মদ কবির। উপায়ন্তর না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই বসলেন খাবার টেবিলে। প্রতিদিনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, আমিনবাজার ডাম্পিং প্ল্যান্টের কারণে এমন ভোগান্তি নিত্যদিনের। খাবারের পরিবেশ নাই, এখানে আপনার ময়লার একটা ডিপো রয়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় হলো আপনার যত মাছি আছে, এই মাছির জন্য আসলে খাবারটা আমাদের প্রযোজ্য না। শুধু কবির নয়, এমন অভিযোগ হোটেলে খাবার খেতে আসা প্রায় সকলের, যারা সকলেই অতিষ্ঠ ডাম্পিং প্ল্যান্ট থেকে ছড়িয়ে পড়া গন্ধের কারণে। অনেক সময় মাথা ব্যথা করে ময়লার গ্যাসের কারণে, দেখা গেছে অসহ্য, এবং মনে করেন যে পেট ব্যথা করে। এখানে ময়লা পরিবেশ তো একদম, এই এলাকাটা এমনি পরিবেশটা খারাপ। দিনের বেলা মাছি, রাতের মশা, দুটোই আক্রমণ করে মানুষকে। হোটেল মালিকরা বলেন, ডাম্পিং স্টেশনটির কারণে বেচা বিক্রি কমে গেছে। খাবার নষ্ট হইতেছে ময়লার কারণে, আমার কাস্টমার আসতেছে না, আমার লস হইতেছে না। ময়লার কারণে আশেপাশে যে দোকান টোকান আছে বা হোস্টেল মোস্টেল দোকানপাটি যত আছে সবই বন্ধ হয়ে যেতেছে। চলমান সংকটের দ্রুত সমাধান চাইলেন ভুক্তভোগীরা। তো অতিরিক্ত এটা মশা যেভাবে মুক্ত হয় এই ব্যবস্থা করেন, এই ব্যবস্থা চাই আমরা। মশা মাছির কারণে থাকা যাইতেছে না, আমরা খুব বিরক্ত হয়ে গেছি। এত সংকটের মধ্যে এতদিন প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন নিয়ে জোর আলোচনা ছিল। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের পাশাপাশি এখান থেকে কম্পোস্ট সার উৎপাদন করা সম্ভব। খাদ্যর যে ওয়েস্ট গুলো আছে সেগুলোর থেকে সবচেয়ে ভালো হয় যদি কম্পোস্ট সার তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা যদি এটা অ্যানারোবিক ডাইজেশন, যে বায়োগ্যাস করে তারপরে বিদ্যুৎ তৈরি করে, এটা আমি মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ, এবং এটার জন্য বিদেশি অনেক উদ্যোক্তারা প্রস্তুত আছে। তো ওই দিকেই যাওয়াটাই সবচেয়ে বেস্ট। আর সিটি কর্পোরেশন বলছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই শুরু হবে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এখনো আছে, চলমান আছে। চাইনিজ কোম্পানি এটাকে চুক্তিবদ্ধ করা আছে। এটা পরিবেশের পক্ষ থেকে একটা টেম্পারেচারের বিষয় আছে, যে টেম্পারেচার কত হবে, কম বেশি হবে, এটা নিয়ে একটা জটিলতা আছে। এটা পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা ছাড়পত্রের বিষয়। ছাড়পত্রটা হয়ে গেলে এটা দ্রুত গতিতে কাজ হবে। অলরেডি সেখানে কাজ চলমান আছে। ডাম্পিং গ্রাউন্ড থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে উপকৃত হবে দেশ, একই সঙ্গে ক্ষতিকর গ্যাস থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জরাজীর্ণ এক ব্রিজ দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছোট বড় যানবাহন সহ কয়েক হাজার মানুষ। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে 2 ইউনিয়নের হাজার হাজার মানুষের যোগাযোগ। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা সত্তরিয়া খালের উপর নির্মিত 40 ফিট দৈর্ঘ্যের ব্রিজটির বেহাল দশা। এ ভাঙা সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে।
4 থেকে 5 বছর পূর্বে ছোট ফেনী নদীর সাথে খালটি সংযোগ হওয়ার পর জোয়ার ভাটার পানির স্রোতে সেতুর নিচে থাকা 4টি পিলার ভেঙে ঝুলে গেছে। এতে স্কুল কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী ও রোগীদের নিয়ে পারাপারে প্রতিনিয়তই বিপাকে পড়ছে স্থানীয়রা। কোন সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ব্রিজের টিলে সব ভাঙিয়ে যে কিছু নাই। যে স্কুল ছাত্র ছাত্রী এবং রিক্সা যানবাহন চলাফেরা করতে বহুত মুশকিল হয়ে গেছে। আমাদের এই ব্রিজটা যদি ভেঙে যায় আমরা স্কুলে যেতে পারবো না। আওয়ামী লীগ সরকার 16-17 বছর আসছিল, তারা ছিল, তাদেরকে ভালো আছে, কথা সমাধে এসে গেছে, এগুলা এটা কার্যকর হয় নাই। প্রায় 16 বছর ধরে বারবার উপজেলাতে গিয়েও কোনো রকম সাড়া পায়নি এলাকাবাসী। এখন বর্তমানে এটা অধিক ঝুঁকিপূর্ণ। চরহাজারি চরবার প্রতি অবস্থিত এই ব্রিজটি যেন দ্রুত হয়ে যায়, বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন। নিচে পিলারে ফাটল ধরেছে, ফাটল ধরে যে ভিতর রড আছে ওই রড গুলা বাইর হয়ে গেছে। আর দ্রুত সময়ের মধ্যে এই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ করে, আমাদের এটাই দাবি। নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাবের কথা জানায় এলজিইডি বিভাগ। গ্রামীণ সড়কের স্বল্পব্যয়ে নতুন ব্রিজ কাভার নির্মাণ প্রকল্প, এই প্রকল্পে আমরা এই ব্রিজটা দ্রুত বাস্তবায়নে অন্তর্ভুক্ত করে রেখেছি। আশা করি প্রকল্প ডিবিভুক্ত হলে আমরা দ্রুত এই ব্রিজের কাজটি আমরা সম্পন্ন করতে পারবো। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে অতি দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি এলাকাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রাত 11:35 হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত 12:20 419 জন হজ যাত্রী নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই বছর বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩,৯৩৫ জন হজ পালনের জন্য যাবেন। ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ১ জুলাই শেষ হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কথা জানান তিনি। বলেন, গুলশান কার্যালয়ে বিকেল ৩টায়, রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর, খুলনা এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করবেন বলেও জানান রিজভী। আগামীকাল শুক্রবার ৩টা থেকে এবং আগামী পরশুদিন শনিবার ৩টা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, দলীয় ফর্ম যারা জমা দিয়েছেন, তাদের করবেন, সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দলের যেটি মনোনয়ন বোর্ড, তারা সেই সাক্ষাৎকার গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড, অর্থাৎ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, তারা উপস্থিত থাকবেন। সব ধরনের মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচার অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ। যদিও বছরের এই সময়টাতে জলদস্যুদের উৎপাতে আতঙ্কে দিন কাটে জেলেদের, তারপরও গেল 2 মাস ধরে তেল সংকটে সমুদ্রে ট্রলার নামাতে পারেনি বেশিরভাগ জেলে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে আশ্বাসও মিলেছে কর্তৃপক্ষের কাছ থেকে। গৌতম চন্দ্র হালদার তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। প্রতি বছর নেয় এবারও বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজননের জন্য 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রচার অভিযান সহ সভা সমাবেশ শুরু করেছে মৎস্য বিভাগ। ইতোমধ্যে মৎস্য বন্দর, আলিপুর ও মহিপুর সহ বিভিন্ন জেলেপল্লীতে ফিরে গেছেন সচেতন জেলেরা। তবে এই মৌসুমের শুরু থেকেই সাগরে বাড়ে জলদস্যুদের উৎপাত। এছাড়া গত 2 মাস ধরে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। এই সব কারণে বেশিরভাগ জেলে যেতে পারেনি সমুদ্রে। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহায়তা চেয়েছেন সংশ্লিষ্টরা। জেলে এবং ট্রলার মালিক আড়তদারদের সম্পূর্ণ লোকসানের ভিতরে আমরা চলতেছি। আমরা মাছ ধরতে পারি না, কিনতে দিব। কত কষ্টের মধ্যে দেখেন এই সমস্ত গ্রামে ভিজা, সকাল হইতে কোনো এইভাবে জালিয়া নামে কোনো চালু আমরা পাইনি। যেমন মেম্বার খালি আছে, ওই টাকা পয়সা নিয়ে এইবার খায়। মাছ না ধরতে পারে তখন জেলের চাল দেয় না।
পটুয়াখালী কলাপাড়া উপজেলায় ৮৩০৫ জন জেলেকে প্রতি মাসে ৪০ কেজি খাদ্য সহায়তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করবে। ইতিমধ্যে আমাদের উপজেলা বরাবর শতভাগ চাল চলে এসেছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে জেলে পরিবারের মাঝে চালগুলো আমরা পৌঁছে দিব, যাতে তারা এই অবরোধকালীন সময়ে যে একটা সংকট তৈরি হয় সেখান থেকে কিছুটা মুক্তি পেতে পারে। নিষেধাজ্ঞাকালীন প্রণোদনা বাড়ানোর পাশাপাশি তা প্রকৃত জেলেদের মাঝে বন্টন, গভীর সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানো এবং তেল সংকট নিরসনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশালের বাকেরগঞ্জে শতাধিক স্লুইস গেট অচল হয়ে পড়ায় কৃষিখাতে তৈরি হয়েছে চরম সংকট। এসব অকেজো গেট দিয়ে জোয়ারে পানি প্রবেশ করে কৃষি জমির ক্ষতি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ শাখাত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৯৮০ ও ১৯৮৫ সালে ২ ধাপে উপজেলার ১৪টি ইউনিয়নে স্থাপন করা হয় ১০টি সেচ পাম্প এবং অর্ধশতাধিক স্লুইস গেট। কিন্তু দীর্ঘদিনের অযত্ন অবহেলায় অধিকাংশ পাম্প ও স্লুইস গেট অকার্যকর হয়ে পড়েছে। ফলে পানি নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। জোয়ারের সময় অতিরিক্ত পানি জমিতে প্রবেশ করছে, আবার ভাটার সময় সেচের জন্য প্রয়োজনীয় পানি ধরে রাখা যাচ্ছে না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রবি ও বোরো চাষিরা। জিয়া রহমান সব করিয়ে গেছে, এরপর এইটা যে পানি ওঠে আর নামে না। জোয়ারের পানিতে এইটা আবার আমাদের ফসলি জমিগুলো নষ্ট করে। যখন ওঠে তখন ঠিকই ওঠে, কিন্তু নামামের বেলায় আমরা নামাইতে পারি না। মেশিনে দিয়ে খুললে নেওয়ার পরে আমরা ভোগান্তিতে আছি, লবণ পানি উঠছে, আমাদের ফসলাদের ডাইল ধানটা নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত স্লুইস গেটগুলো সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন গেট নির্মাণে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। কিভাবে সমাধান করা যায়, এর ভেঙে নূতন করে অথবা এটাকে রিপেয়ার করে যেভাবে হোক কৃষক সহায়ক কৃষিকাজের যেন এটা ব্যবহার হতে পারে সে ব্যবস্থাটা গ্রহণ করবেন। কৃষকদের দুর্ভোগ কমাতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে সংস্কার এবং মেরামতের উদ্যোগ ও নতুন স্লুইস গেট পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পাশাপাশি যেগুলো সংস্কারের প্রয়োজন বা আরো কোনো নতুন স্লুইস গেটের প্রয়োজন হলে সেগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করব। জোয়ারের পানির কারণে দিন দিন কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। জোয়ারের পানি আসে, সে সময় অনেক সময় লবণ পানি আসতে পারে, সেক্ষেত্রে ফসলের ক্ষতি হতে পারে। এই প্রেক্ষিতে স্লুইস গেটগুলো অতি দ্রুত নির্মাণ এবং পুনর্নির্মাণ করার বাকেরগঞ্জের কৃষিখাত ঝুঁকির মুখ থেকে রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটা প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নীরব নামে অন্য এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার দামোদর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, নিহত সাব্বির ও হামলাকারীরা একে অপরের বন্ধু। 2 থেকে 3 দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরেই রাতে সাব্বির ও নীরবকে পেয়ে 4 থেকে 5 জন দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত নীরব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় জামালপুরের চরাঞ্চলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে আনন্দের হাসি। ভালো দাম পেলেই লাভবান হওয়ার আশা করছেন তারা। শাকিল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া, আধুনিক কৃষি প্রযুক্তি এবং উন্নত জাতের বীজ ব্যবহারে জামালপুরে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। জেলার চরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে স্বল্প ও কম সময়ে বেশি লাভের আশায় ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। তবে এবছর ফলন ভালো হলেও আশানুরূপ দাম না পেলে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা।
তাই ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান তারা। ফলন বেশি এবং খরচা কম, এই জন্য আমরা কৃষকরা লাভবান হতে পারি, এই জন্য ভুট্টার আবাদ আমরা বেশি বেশি করি। যদি দামটা ভালো হয় তাই কৃষকেরা একটু লাভবান হতে পারবো। আমরা চর এলাকার লোক, আমাদের নদী ভাঙার লোক, আমরা আমাদের শরীরের মধ্যে ভুট্টা ছাড়া কোনো আবাদ হয় না। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে ভুট্টার চাষ হয়েছে। কম খরচ, দাম ও লাভ বেশি পাওয়ার আশায় ভুট্টা চাষের আগ্রহ বেশি বলে জানায় কৃষি বিভাগ। কৃষক লাভবান হচ্ছে, এখানে খরচ কম, লাভ বেশি, যার কারণে জামালপুর জেলার কৃষকরা ভুট্টা আবাদে খুবই আগ্রহী। ফলে লক্ষ্যমাত্রার থেকে আমাদের ভুট্টা উৎপাদন বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে জামালপুরে ২১,১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি আরও ৭,৩৬০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, অর্থাৎ ২৭,৪৬০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের ২৫০ বছরের ঐতিহ্যবাহী জলকিলি উৎসব। বৃহস্পতিবার বিকেল ৫টায় বর্ষবরণ অনুষ্ঠানের অংশ হিসেবে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সংলগ্ন রাখাইন মাঠে ৩ দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন রাখাইন কিশোর কিশোরীরা। পাশাপাশি ধর্মীয় গান এবং নৃত্যের তালে তালে মাতোয়ারা হয়ে ওঠেন সব বয়সী রাখাইন নারী পুরুষ। এই উৎসব উপভোগে ভিড় জমায় কুয়াকাটায় আগত পর্যটক সহ ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ। পানি দিয়ে মানে গা ভিজিয়ে অ্যাটলিস্ট পুরনো যত দিনের কষ্ট দুঃখকে অ্যাটলিস্ট এটা আমরা ভুলিয়ে নতুন দিনটাকে গ্রহণ করি। হ্যাঁ, এই দিনটার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করি, এই দিনটা কখন আসবে। ছোট বড় সবাই হচ্ছে মজা করতে আসে, আর বাঙালি পাহাড়ি সবাই এখানে খেলতে পারে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ শহরকে দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরসভার সকল ইমাম, খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে নিয়ে মতবিনিময় করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার। বগুড়ার সোনাতলায় ক্যামব্রিজ গোল্ডেন চাইল্ড অ্যান্ড শফিকুল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মানুষকে সচেতন করতে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝালকাঠি পৌর শ্মশানঘাট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে হিউম্যান অ্যাকর্ড ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও পরিবেশগত উন্নয়নকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনীর ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু। ভোলার লালমোহনে নাগরিক ফোরামের উদ্যোগে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবারতান্ত্রিক জেলে কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সদর উপজেলার ২০ নং চর রমণী মোহন ইউনিয়নের জেলে পরিবারগুলো। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫,৬২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল বীজ এবং রাসায়নিক সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোসাম্মদ সুলতানা রাজিয়া। ফেনী ছাগলনাইয়ায় মহামায়া ইউনিয়নে আলহাজ আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ, জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়, রুমানা খাতুন চৌধুরী প্রাথমিক বিদ্যালয় ও রুমানা চৌধুরী শিশু আশ্রম এর উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শরীয়তপুরে ৮ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। দিনাজপুরের বীরগঞ্জে গুড নেইবার্স বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে নপাড়া স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন এসএসসি দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে সারা বাংলা কৃষক সোসাইটির আয়োজনে বর্ষবরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
জমি নিয়ে বিরোধের জেরে হামলার প্রতিবাদে গাজীপুরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। ঝিনাইদহ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিকদের একাংশ। আমাদের সুষ্ঠু নির্বাচনকে ফিরিয়ে দেন। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের পক্ষ থেকে ইরানের কাছে 20 বছরের জন্য তেহরানের পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে 20 বছরের এই দীর্ঘ সময়সীমার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। এদিকে ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানিদের সঙ্গে শান্তি চুক্তি খুবই কাছাকাছি ও নিকটে রয়েছে। এই সময় ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের যেই যুদ্ধবিরতি হয়েছে সেটির মেয়াদ আর বাড়ানোর দরকার নেই, কারণ তার আশা এই সময়ের মধ্যে ইরানিদের সঙ্গে তাদের স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে, যদিও ইরানি নেতৃবৃন্দ কখনো এতে রাজি হওয়ার ইঙ্গিতও দেননি। ইসরায়েল ও লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বংসী যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সহায়তা করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জোসেফ আউন। জোসেফ আউন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, লেবাননে চলমান বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের মধ্যে এবং যুদ্ধবিরতির কার্যক্রম হওয়ার আগে নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলা অপ্রাসঙ্গিক। এদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। হামের প্রাদুর্ভাব আরও 1 মাস থাকতে পারে। লেবাননেও যুদ্ধবিরতির চুক্তির আশা বাড়ছে ইরান যুক্তরাষ্ট্রের। অকটেনের সরবরাহ 25% বাড়ানোর চিন্তা বিপিসির। দৈনিক ইত্তেফাক। অর্থনীতির চাপ সামলাতে চায় অগ্রাধিকার নির্ধারণ। দলীয় ইশতেহার ও স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সমকাল। এনসিপির নিশানায় বিএনপির বিদ্রোহীরা। ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের আভাস। জৈব পদ্ধতিতে তরমুজ চাষ, খরচ কম, স্বাদ বেশি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, সুযোগের অপেক্ষায় দেশের স্বার্থ বিরোধী চক্র। প্রধানমন্ত্রী। গণভোট নিয়ে গণবিতর্ক উস্কে দেওয়ার নেপথ্য কি? স্বাধীন প্রতিষ্ঠান না থাকা গণতন্ত্রের ঝুঁকি। যুগান্তর। 10 থেকে 14 ঘন্টা বিদ্যুৎহীন গ্রাম, লোডশেডিং 2000 মেগাওয়াট। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, দ্রুত নির্বাচন আদায়ের কৌশলে বিরোধী দল। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টার অন ফ্রাইডে শিরোনাম। Government moves hike in power price as subsidy mounts. Proposal sent to cabinet amid worsening outages. Hope rises as Trump claims Lebanon truce. US-Iran talks focus on interim deal as progress reported on sticky issues. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আমিনবাজার ডাম্পিং প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। কম্পোস্ট সার উৎপাদনে সম্ভব বললেন বিশেষজ্ঞরা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জরাজীর্ণ ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার, বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা। মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা, তেল সংকটে সমুদ্রে ট্রলার নামাতে পারেনি বেশিরভাগ জেলে, ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা কামনা। এবং বরিশালের বাকেরগঞ্জে শতাধিক স্লুইস গেট অচল হয়ে কৃষিখাতে চরম সংকট, বিপাকে কৃষকরা, দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ।
এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুরে 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।